কি আমাদের জীবনযাত্রা এবং এই দেশের মানুষের যারা শিক্ষিত পড়াশোনা করবে, তারা উচ্চশিক্ষা নেবে, তারা ভবিষ্যতে কর্মক্ষেত্রে কে কোন দিকে যাবে, তাদের কর্মের কি ব্যবস্থাটা, পারিপার্শ্বিক কি অবস্থায়, এগুলো আলাপ আলোচনা না মাথায় রেখেই তো শিক্ষানীতি প্রণয়ন করা হয়। তারপরে কি প্রক্রিয়ায় পাঠদান করা হবে, যেমন আমরা ইংলিশ শিখি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, তো আমরা বাংলা তো শুনে শুনে শিখি। যে যখন ছোট বাচ্চা দেখে যে মা বলে বাবা বলে, ছোট বাচ্চারা বাবা বা আগে ডাকা শেখে, তারপরে মা শেখে, এটা পারিপার্শ্বিক সে শুনে শুনে মগজে নেয়, এটা ন্যাচারালি সেট হতে থাকে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গুলো তো বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে আমরা শিখি। আমাদের শিক্ষা নীতি যে কয়েকটি হয়েছে পাকিস্তান আমল থেকে কিংবা স্বাধীনতার পরে কুদরতি ক্ষুধা কমিশন থেকে সর্বশেষ এই সরকার আমলে যেটা 2010 সালে হয়েছে, সেগুলোর অনেক ধরনের মন্তব্য আছে, তো বিস্তর মতামতে যাওয়ার সুযোগ নেই। সেটা অ্যাড করলে সেটা একটা কনস্ট্রাকটিভ আলোচনা হয়, সংক্ষেপে বলা যায় না। আবার আমরা রাজনীতি করি, আমরা যে আলোচনায় যাই না কেন সমসাময়িক প্রেক্ষাপটেও কিছু বলতে হয়। তো আমাদের এখন সবচেয়ে আলোচনা হচ্ছে যে বিশেষ করে ঘটনাকে কেন্দ্র করে, সপ্তম শ্রেণীর বইয়ের একটা গল্পকে কেন্দ্র করে এরকমের গল্প, এরকমের লাইন অহরহ আছে। এর চেয়ে ভয়ানক, এর চেয়ে জঘন্য আপনার ধারণাও বইয়ের আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছে অগোচরে। আমরা জানি না, হয়তো পড়ি নাই পুরোটা, আমরা জানি না, কারণ পাঠ্যপুস্তক কয়েকবার চেঞ্জ হয়েছে। যেমন আমাদের সময় সৃজনশীল নামে একটা আপনার পদ্ধতি চালু করা হয়েছিল, সেটা আবার তুলে দেওয়া হলো। আবার এখন যেটা আলোচনা হচ্ছে যে আপনার পরীক্ষার চেয়ে প্র্যাকটিক্যালকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অনেকে বলছে যে ফিনল্যান্ডের কারিকুলামকে আপনার কপি করে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। এখন ফিনল্যান্ডের সমাজ ব্যবস্থা, সেখানকার সোশিও ইকোনমিক অবস্থা আমাদের এখানে তো এক না। সেখানকার একটা মানুষের যে ইনকাম, পড়াশোনার পেছনে বাচ্চাদের যে খরচ করে, আমাদের দেশের ইংলিশ মিডিয়াম মিনিমাম যদি মোটামুটি কায়দার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তার স্কুল থেকে শুরু করে মোটামুটি কম খরচ করলেও তার পেছনে 20 থেকে 25,000 টাকা একটা বাচ্চার পেছনের স্কুলের খরচ শুধুমাত্র। আমাদের স্কুলের মঞ্জু ভাই প্রাইমারি স্কুলের কথা সংখ্যা উল্লেখ করে বললেন যে 1,19,000 প্রাইমারি স্কুল, শিক্ষক 4,03,000। একজন প্রাইমারি শিক্ষকের বেতন, শুরুর বেতন 20,000 টাকার নিচে। এখানে একজন ছাত্রের পেছনে, ইভেন ঢাকার কিছু ভালো স্কুলে আছে আপনার 50-60,000 টাকাও বেতন আছে। তার চেয়ে বাদ দিলাম নর্মাল মিডিয়াম ইংলিশ মিডিয়াম ধরেন যদি, সেখানেও 15 থেকে 20,000 টাকা বেতন। তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন হচ্ছে একটা স্কুলের ছাত্রের বেতনের সমান। তাহলে এখন আমাদের যে শিক্ষকরা, যারা মেধাবী মানুষ, যারা ছাত্রদেরকে পড়াবেন, সেখানেও মেধাবী শিক্ষকতা করতে কেউ যাচ্ছে না। দ্বিতীয়ত আমাদের কালচারে সব জায়গায় পাওয়ারের একটা প্রবণতা। এখানকার প্রশাসনে যারা চাকরি করে, ধরেন সরকারি কথা এখন বর্তমানে পুলিশের একজন এসআই, তারও যে পাওয়ার, তার যে সমাজে মানে ভয় করে হোক আর যে করে হোক তাকেও যে সমীহ করে, হাই স্কুলের একজন হেডমাস্টারকেও গোনাই ধরে না। একজন এসআই ধরেন আপনার এলাকায় যাবে, তার জন্য সিনিয়র মুরব্বী টুরব্বী উঠে উঠে চেয়ার ছেড়ে দেবে, ঠান্ডা না গরম কি খাবে সেটার জন্য ব্যবস্থা করবে। শিক্ষক তারে অনেকে ডেকে বসতেও বলবে না। শিক্ষকের মর্যাদারও এখানে সেই জায়গা থেকেও ভালো মানুষগুলো আগ্রহী হচ্ছে না। আর আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে কনসার্ন, যে পদ্ধতি এবং যেটা পড়ানো হচ্ছে, যে আমাদের সমস্ত পৃথিবীর সব দেশেই তো আমরা ঢাকার মানুষ কি খাই, আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য কি? ভাত, ডাল, সবজি, মাছ, মাংস। আবার কোনো দেশে রুটি খায়, আবার কোনো দেশে কাঁচা শাক সবজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কোনো দেশ পোকামাকড় খায়। যেখানকার যে কালচার, আমাদের দেশের 90% মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই মূল্যবোধকে উপেক্ষা করে তো আমার শিক্ষা সংস্কৃতি হতে পারে না। কিন্তু বাস্তব হচ্ছে যে আমাদের 90% মানুষ হলে আমাদের রাষ্ট্রীয় বলেন, শিক্ষা তো বাদ দিলাম, রাষ্ট্রীয় কালচারও বলেন 9%ও ইসলামী মূল্যবোধের লেশমাত্র কোথাও খুঁজে পাবেন না। এটা যদি আমরা বলি তখন আমাদেরকে মৌলবাদী বলবে, আমাদেরকে সাম্প্রদায়িক হিসেবে তকমা দেবে। আপনাদেরকে তো টুপি মাথায় দাড়ি বাঁধবে, সেগুলো তো কাঠ মোল্লা মোল্লা নানান ভাবে তো বলা হয়। তো আমাদের সেক্ষেত্রে
এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, কথা বলা এখন বিপজ্জনক। কথা বলার সময় তালি অনেকে দেবে, যদি বিপদে পড়ে পাশে কেউ থাকবে না। অনেকে থাকে না তো। এই যে মামুনুল হক জেলে আছে, তারপরে কিছুদিন আগে ভদ্রলোক মুক্তি পেলেন, ইব্রাহিম সাহেব নাকি রহমানি, আরো একজন মুক্তি পেয়েছিলেন, যে ওয়াজ করেন আমির হামজা সাহেব, রাইট, আমির হামজা সাহেব। এই যে লোকগুলো আপনার গ্রেপ্তার হলো, কেন গ্রেপ্তার হয়েছিল? মোদী বিরোধী আন্দোলনের কারণে। আচ্ছা, ট্রাম্প পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, ট্রাম্প যখন বিভিন্ন দেশে যায় সেখানেও প্রতিবাদ হয়। মোদী শুধু বাংলাদেশ না, পশ্চিমবঙ্গেও যখন আসে মমতার দল থেকে কালো পতাকা দেখানো হয় মোদীর আগমনে। তাহলে আমরা একটা স্বাধীন দেশে আমরা আমাদের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণের একটা ঘটনা মোদী নেতৃত্ব দিয়েছে, যে গুজরাট দাঙ্গায় একটা নাটক সাজানো ছিল, মূলত মুসলমানদের অত্যাচার নির্যাতন করা একটা রাস্তা, সেটা প্রতিবাদ করেছিলাম, হুজুররাও করেছিল। 3টা বছর জীবনের থেকে তারা কারাগারের অন্ধকারে তাদেরকে কাটানো লাগলো। এই যে ওয়াজের মাঠে লক্ষ লক্ষ জনতা, হাজার হাজার জনতা ওয়াজ কলেজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে চিল্লানি দিয়ে ওঠেন। এখন কই গেছেন আপনারা? আপনারা রাস্তা আসেন না কেন তাদের মুক্তির দাবিতে? কেন? তাদের অপরাধ কি? মিথ্যা অভিযোগে দিনের আলোর মতো আমরা দেখতেছি যে অন্যায় ভাবে লোকগুলোকে কারাবন্দী করে রাখা হয়েছে। তারপর আলেমদের মধ্যেও বিভক্তি, তারাও একজনের কথা বলেন। আবার একটা অনুষ্ঠানে দাওয়াত দিলে বলে, ভাই অমুকের ওই মুক্তির বিষয়টা বা বললেন না, ওই আন্দোলনের কথা বিষয় বললেন না, এরকম ভাবে। তো সেই জায়গা থেকে বলছি যে আমাদের অনেক কিছু হিসাব করে, কৌশল অবলম্বন করে আমাদের আগাতে হচ্ছে। তারপরেও আজকে এই পরিস্থিতির মধ্যেও যে আমরা এখানে কথা বলতে পারছি, এখনো প্রতিবাদ করছি, এটা আমি মনে করি যে আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের আগামী দিনের এগিয়ে যাওয়ার জন্য সকলের পাথেও। তো আমি রাজনৈতিক কিছু বিষয় চলে আসছে, যাই হোক, সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই যে শিক্ষা কারিকুলামে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে কেন একজন সম্মানিত আলেমকে রাখা হয় না? তো নৈতিক দায়িত্ব রাখা, সব স্টেক হোল্ডার, আপনারা বলেন যে স্টেক হোল্ডারকে নিয়ে একটা কাজ করা, তো কেন তাদের মতামত নেওয়া হয় না? কেন একটা ওপেন সেমিনার করে মতামত চাওয়া হয় না? আমাদের যাদেরকে দিয়ে করানো হয়, আমরা তো দেখলাম সবচেয়ে পণ্ডিত হিসেবে আলোচিত ডক্টর জাফর ইকবাল সাহেব গতবার ভুল করেছেন, এইবারও ভুল করেছেন। একটা বই এডিটোরিয়াল, মানে পত্রিকার সম্পাদক যারা গুরুত্বপূর্ণ নিউজের ক্ষেত্রে, একজন আপনি কলাম লেখা সেখানে দিলে তিনি চেক না করে ওই কলাম ছাপে না, এবং অনেক কেটে দেয়। এই সরকার যেমন নির্দেশনা আছে, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিডিয়ায় কোনো নেতিবাচক মন্তব্য ছাপা যাবে না, টেলিভিশনে নিউজ করা যাবে না। ঠিক একইভাবে এই যে বইটার দায়িত্ব ছিল জাফর ইকবাল স্যারের, বিজ্ঞান বইয়ে, সেখানে বাইরে থেকে আরেকজন মানুষ পত্রিকায় কলাম লিখে দেখাইছেন তিনি কিভাবে টার্কির ওয়েবসাইট থেকে হুবহু কপি করেছেন, ইন্ডিয়ান কোচিং এর ব্লগ থেকে নিয়েছেন, গুগল ট্রান্সলেট থেকে নিয়েছেন, আর একজন ব্যক্তি দেখাচ্ছে। অথচ এই বইটা প্রণয়ন করার জন্য 4-5 জন একটা টিম ছিল। তাহলে এই গাধারা কি করেছে? পয়সাটা নিয়েছে, পয়সা তো এত বাজেট থাকে, তো হিউজ বাজেট থাকে, পয়সা নিয়েছে, খেয়েছে, যা ইচ্ছা তাই করেছে। এবং শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ আপনার বিষয়ে এখানেও দেখো যে রাজনৈতিক বিভাজন থাকে। শিক্ষা তো আওয়ামী লীগ নেবে, জামাত নেবে, বিএনপি নেবে, খেলাফত নেবে, গণ অধিকার, সবাই নেবে, সবার ভবিষ্যৎ। সেখানে কেন একটা সার্বজনীন আপনার কমিটি থাকবে না? কিন্তু এতটা রাজনৈতিক বিভক্তি, সমস্ত জায়গায় বিভাজন, যে আজকে এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, দুইটা তথ্য আপনাদেরকে দেওয়া দরকার, যেটা বলা হয়ে থাকে যে বলেন উচ্চ শিক্ষা বেকার উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 28টি দেশের মধ্যে বাংলাদেশের বেকারত্বে দ্বিতীয়। 47% উচ্চ শিক্ষিতদের মধ্যে 47% বেকার। আমাদের 15 থেকে 24 বছর বয়সী তরুণদের 41% তরুণ কিচ্ছু করে না। তারা কি করবে? ফেসবুক চালাবে, টিকটক করবে, মাদক নিবে, মাস্তানি করবে, নৌকার পক্ষে ভোট চাইবে, কিশোর গ্যাং করবে। সমাজ একটা চরম অধঃপতনের দিকে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মঞ্জু ভাই একটু ইন্ডিকেট করেছেন যে গাছ যদি ভালো না হয়, গাছে যদি সার ঔষধ না দেন, ফল তো ভালো হবে না। তো আমাদের মঞ্জু ভাই বলছেন পশ্চিমাদেরকে গালি দিলেও ওদের ছেলে মেয়েদের একটা স্কুল থেকে শেখানো হয়
ট্রাফিক সিগন্যাল, লাল বাতি জ্বললে গাড়ি চলবে না, রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলানো যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অপরিচিত মানুষের সাথে পরিচিত হলে এক্সকিউজ মি হ্যালো বলে পরিচিত হতে হবে, কারোর সাথে ধাক্কা লাগলে সরি বলতে হবে। আমাদের দেশের এই যে আমরা ইসলামী মূল্যবোধের অহংকার করি, গর্ব করি, আমাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আছে সৎ, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেটা দেয়। শিক্ষকরা ভোট ডাকাতির সাথে জড়িত হয়, শিক্ষকরা 2 নম্বরের সাথে জড়িত হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা কি হবে? তো আপনারা আলোচনা করেছেন, যেটা বলছেন এই আমাদের আরেক ভাই, যে আমাদের সবার মধ্যে এখন একটা উদ্বেগ তৈরি হয়েছে। আশা করি এখান থেকে ভালো কিছু হবে এবং শিক্ষা ব্যবস্থাকে কার্যত ঢেলে সাজাতে হবে। শুধুমাত্র 2-1টি বইয়ের অধ্যায়, 2-1টি গল্পের পরিবর্তন করে একটা জাতিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে না। অবশ্যই সব মত পথের বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে এখন শিক্ষা কারিকুলামকে, পাঠ্যপুস্তককে ঢেলে সাজানোর সময় এসেছে। সরকার যদি উপলব্ধি করে তাদের সফলতা হবে, আর যদি উপলব্ধি না করে এই পাঠ্যপুস্তককে কেন্দ্র করেই গণ আন্দোলন শুরু হতে পারে, যেটাই তাদের পতনের ঘন্টা বাজাবে। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল হক নূর ভাইকে।